সময় এবং স্রোত কখনোই কারোর জন্য অপেক্ষা করে না, সে তার নিজ গতিতেই বয়ে চলে। সময় আমাদের অনেক কিছু শিখিয়ে যায়, শিখিয়ে দেয় ধৈর্য, বাস্তবতা আর জীবনের গল্প। বাস্তবতার কল্পনা দুটো এক নয়, কল্পনায় আমরা অনেক কিছু ভেবে নেই, কিন্তু বাস্তবে কি সবকিছু কখনো মনের মতো হয়? জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না, তবুও এই অপূর্ণতার মাঝে লুকিয়ে থাকে পরিপূর্ণতার সৌন্দর্য। তাই সময়কেই মূল্য দিতে হয় আর বাস্তবতাকে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফ স্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ কিংবা বিদেশ সবার সুস্বাস্থ্য কামনায় নতুন আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব। আজকে ভিডিও শুরুতে আপনাদের একটা সুখবর দিতে চাই। আমার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করেনি, আমি কিন্তু অনেক বেশি টেনশনে ছিলাম ওদের পড়ালেখা নেই। তো আলহামদুলিল্লাহ স্কুলে ভর্তি না করালেও বাসার পাশে একটা ওদের জন্য কোচিং এর ব্যবস্থা করেছি, ওখানে নিয়ে যাচ্ছি। কুয়েতের অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়া শুরু হয়েছে, ওদেরকে স্কুলে এডমিশনের জন্য নিয়ে যাব। এডমিশনের আগে যে কিছু পড়ালেখার দরকার সেটার জন্যই মূলত কোচিং এ দেয়া। আর এখানের পড়ালেখার বাংলাদেশের পড়ালেখা তো একদমই ভিন্ন। ওরা বাংলাদেশে বাংলা স্কুলে পড়ে এসেছে, মানে বাংলা মিডিয়াম। আর এখানের যে স্কুলগুলো বাংলা কিন্তু নেই, ইংলিশ মিডিয়াম, সবাইকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে হবে। সেই জন্য আগে থেকে যদি পড়ালেখাটা ওদের না শিখিয়ে নিয়ে যায় ওদের জন্য কিন্তু ভর্তিটা কষ্ট হয়ে যাবে। এমনিতে তো সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকি, আবার বাচ্চাদের এখন কোচিং এ দিয়েছি, 2 ঘন্টা বসেই থাকতে হয়। আয়েশা যেহেতু প্রথম পড়ালেখা শুরু করেছে ওর জন্য মূলত বসে থাকা। ওর যদি কয়েকদিন যাওয়ার পর অভ্যাস হয়ে যায় তখন হয়তো আমি দিয়ে আসতে পারবো। সময়গুলো যত বেশি ব্যস্ততায় যাক না কেন একটা জিনিস ভেবে খুব ভালো লাগতেছে যে যেই জন্য আমি এই দেশে আসা, আমার বাচ্চাদের পড়ালেখা সেটা একটু একটু করে শুরু করতে পেরেছি বা সামনের দিনগুলোতে আরো এগিয়ে যেতে পারবো সেটা ভেবেই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এতদিন তো মনে হচ্ছে খেয়েছি তারপর ঘুমিয়েছি, সংসারের কাজ করেছি, মানে যেটা কাজের কাজ সেগুলো কোনো কিছুই হচ্ছে না। এখন বাচ্চাদের পড়ালেখা নিয়েও একটু ব্যস্ত থাকি, ওরাও একটু পড়তে বসে, নিজের মনের ভিতরে একটা আনন্দ কাজ করে। সারাদিন দেখবেন যতই কাজে ব্যস্ত থাকেন না কেন বাচ্চারা যদি একটু পড়ালেখা করে বা আপনি যখন আপনার ইবাদতে মন দিতে পারেন মনটা কিন্তু অনেক বেশি হালকা লাগে বা নিজের মনের ভিতর অনেক বেশি শান্তি কাজ করে। এমনিতে তো সারাক্ষণ অনেক বেশি অশান্তি লাগে, আমার কাছে মনে হয় আমি নীড়হারা পাখির মতো, আমার নীড়টাকে আমি হারিয়ে ফেলেছি। যখন আমার বাসাটার কথা মনে পড়ে তখন আমি নিজেকে আর শান্ত রাখতে পারি না, আমার অস্থিরতা শুরু হয়ে যায়, মনে হয় যে কি জানে হারিয়ে ফেলেছি, সব কিছুতেই অশান্তি লাগে। আবার যখন ভাবি যে না ছেলে মেয়ের ভালো একটা ভবিষ্যতের জন্য, ওদের ভালোর জন্যই আমি এখানে আছি, তখন হয়তো কিছুটা ভালো লাগে আমার। আর এভাবেই সময়গুলো যাচ্ছে। আমার বাচ্চাদের যেহেতু এতদিন কোনো পড়ালেখা ছিল না, ওদের কিন্তু পড়ার টেবিলটা কিনা হয়নি। খুব তাড়াতাড়ি যত সম্ভব আমি ওদের পড়ার টেবিলটা কিনে নিয়ে আসবো, কারণ পড়ার টেবিল ছাড়া পড়ালেখা হবে না। আয়েশা তো নতুন করে পড়ালেখা করছে, সবকিছুর মধ্যেই আগ্রহ বেশি। বাসায় থাকতে টুকটাক অনেক কিছু শিখিয়েছি, লেখাটা কোনো সময় লিখতে চাইতো না, তো এবার কিন্তু লেখাটাও শিখছে। ওর জন্য ছোট্ট একটা টেবিল কিনে নিয়ে এসেছি, সকালবেলা কাজে লাগার আগে ওকে কিছু SW দিয়েছিল সেগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। আমি সাথে থাকলে দেখা যায় লেখাটা সুন্দর হয় বা আমাকে বারবার ডাকতে থাকে উঠে গেলে। কাছে বসে থাকি, লেখাটা লেখানোর চেষ্টা করি। সকালবেলা তো কাজের ঝামেলাটা বেশি থাকে, বললাম তুমি লিখতে থাকো, আমি একটু পর পর এসে দেখে যাব। ওয়াশিং মেশিনে কিছু কাপড় দেওয়ার দরকার ছিল সেগুলো দিয়ে, রাতের বেলা কিছু আয়েশার কাপড় ধুয়েছিলাম সেগুলো আমি বাইরে মেলে দিলাম। এই জায়গাটা হচ্ছে জানালার বাইরের একটা অংশ, এখানে রড টানানো আছে, আমি এখানে দড়ি বেঁধেছি। এখানে কাপড় বেশি একটা মেলা হয় না, এই দেশে প্রচুর কবুতর, বেশি যদি দেরি করি তাহলে এসে দেখবো কাপড়ের মধ্যে কবুতরে হাগু করে দিয়ে গেছে, সেই জন্য ভিতরে স্ট্যান্ডের মধ্যেই মেলে দিই। আর বাইরে রোদের তাপ একটু বেশি ছিল, ভাবলাম বাইরে মেলে দিই যাতে 1 ঘন্টার ভিতরে শুকিয়ে যায়, আবার বাসায় নিয়ে আসতে পারবো।
বাংলাদেশে নাকি প্রচুর গরম পড়েছে, আবার কারেন্টও অনেক বেশি ঝামেলা করে। গ্রামে তো কারেন্ট থাকেই না। আমি ওয়েদার চেক করলাম 38, 37 ওরকম থাকে। ওরকম হলে কিন্তু প্রচুর গরম থাকে। তার মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে মানুষের কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। এইসব দেশগুলোতে কিন্তু প্রচুর গরম পড়ে, 50-এর উপরে হয় তাপমাত্রা। এখন সম্ভবত 32 বা 34 এরকম চলছে। বাইরেতে যাওয়াই যায় না রোদের তাপে। এইসব দেশে গরম বেশি হওয়ার কারণে কিন্তু 24 ঘন্টায় এসি চলে। তো আমরা তো এসির নিচে থাকি, গরমটা তেমন বুঝি না। আমার এক ভাড়াটিয়া গতকালকে আমাকে ফোন দিয়েছিল, বলতেছে যে আপু আপনি মনে হয় বিদেশ গিয়ে বেঁচে গেছেন। বাংলাদেশে এবার যে পরিমাণে গরম পড়েছে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গতকালকে ছাদের সিসি ক্যামেরা অন করে দেখি আমার 4 তলার দুই পাশের দুই ভাড়াটিয়া 2 বালতি নিয়েছে। 2 বালতি নিয়ে পানি ভরে ভরে ছাদে পানি দিচ্ছে, যাতে করে ছাদ ঠান্ডা থাকে, ওদের ফ্লোরটা মানে ওদের বাসাটা ঠান্ডা থাকে। ক্যামেরায় থেকে এই জিনিসগুলো শুধু দেখলাম, আরে মানুষ গরমে কত কষ্ট করছে। গরমে সুস্থ থাকতে চাইলে বেশি বেশি করে পানি পান করবেন, তরল জাতীয় খাবার খাবেন, আর যতটুক সম্ভব বাইরে যদি যাওয়ার দরকার না থাকে তাহলে বাইরে যাবেন না, ঠান্ডায় থাকার চেষ্টা করবেন। বাচ্চাদের ও বড়দের জন্য অবশ্যই এক্সট্রা কেয়ার নেওয়ার চেষ্টা করবেন। লেবুর পানি, ডাবের পানি, তরল জাতীয় খাবার, তার পাশাপাশি শাকসবজি সেগুলো খাওয়াবেন। আর স্যালাইন কিন্তু অনেক বেশি উপকারী, স্যালাইনও খাওয়ানোর চেষ্টা করবেন। আজকে আমার রান্না-বান্না কিচ্ছু নেই, রান্না নেই, সেজন্য কিন্তু মনের আনন্দে কাজগুলো করছি। যেদিন রান্না না থাকে নিজেকে একদম রানীর মতো লাগে। তখন আর চারদিকে এত প্রেশার নিতে হয় না। একদিকে কাজগুলো মনোযোগ দিয়ে বা এক কাজে ফোকাস দিই। সেজন্য আজকে ঘর গোছানোর দিকেই মনোযোগ দিচ্ছি। আর টুকটাক যে বাড়তি কাজগুলো আছে সেগুলো গোছানোর চেষ্টা করছি। আজকে আমার ছেলেরা বলল যে আরবি খাবার খাবে। আরবি খাবার খেতে গেলে অনেক ঝামেলা, সেগুলো আমি আর আজকে করতে পারবো না। তোর বাবা বলল যে ঠিক আছে, আজকে আর তোমার ঝামেলা করতে হবে না, আমি খাবার কিনে নিয়ে আসবো, তুমি তাড়াতাড়ি কাজ শেষ করো। কাজ শেষ করার পর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাইরে ঘুরতে যাব। শনি থেকে বৃহস্পতি বাচ্চাদের কোচিং থাকবে, বাসা থেকে বের হতে পারবো না। শুক্রবারের দিনটা এখন বের হতে পারবো। তো আজকে যেহেতু শুক্রবার আছে, আমরা সবাই মিলে ঘুরতে যাব। এই যে 2টা নামাজের বিছানা দেখছেন, এগুলো আমার হাজবেন্ড 2-3 বছর আগে বাংলাদেশ যাওয়ার সময় কিনেছিল। তো এগুলো আর নিতে মনে নেই, কোনো একটা ব্যাগের মধ্যে হয়তো রেখে যায়। যাওয়ার পর আমাকে বলতেছে আমি তো 2টা নামাজের বিছনা কিনেছিলাম, সেগুলো তো আনতে ভুলে গেছি। এই দেশে আসার পর দেখি মানে ব্যাগের কোন চিপার মধ্যে 2টা নামাজের বিছনা পড়ে আছে, আমার বাচ্চারা এগুলো বের করেছে। নামাজের বিছানাগুলো পাওয়াতে ভালোই হয়েছে, 2টা নামাজের বিছনা ছিল, 2টা নিয়ে টানাটানি লেগে যেত। এখন 4টা হওয়াতে সবাই মিলেমিশে এগুলো দিয়ে নামাজ পড়তে পারবো। আমি বাজ করে একটা পাশে রেখে দিলাম। কাজের পাশাপাশি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন আমার এই 2 রুমের বাসা ভাড়া কত সেগুলো শেয়ার করার জন্য। আমার এই 2 রুমের বাসা ভাড়া কত খরচ পড়ে, আমার বাচ্চাদের যে এখন কোচিংয়ে দিয়েছি ওদের কত খরচ পড়বে, যারা প্রবাসে আছেন অনেকে আছেন ফ্যামিলি আনতে চান না, কেন আনতে চান না সেগুলো একটু খুলে বলার চেষ্টা করব। তার আগে 2-3টা কমেন্ট পড়ব। অনেক দিন ধরে আমার প্রিয় আপুদের কমেন্টগুলো পড়া হয় না। আসলে সপ্তাহে একটা করে ভিডিও নিয়ে আসি, ভিডিও সম্পর্কে বলতে গিয়ে কমেন্টগুলো আর পড়া হয় না। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আমি কি অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি, তার পাশাপাশি কিভাবে ভয়েস দিই এবং আমি কোন মোবাইল দিয়ে ভিডিও করি, সেই প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নিচ্ছি। আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি এবং মোবাইল মুখের সামনে ধরে রেখেই ভয়েস দিই। আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না। আর আমি স্যামসাং A55 দিয়ে ভিডিও করি। সাদ্দাম হোসেন সাজু আইডি থেকে লিখেছেন আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। তুমি কবে আসবে বাংলাদেশে? আপু তোমার সংসার দেখে মাশাআল্লাহ অনেক শান্তি লাগে, মনে হয় আমি তোমার মতো একটা দায়িত্ববান লোক হই। তুমি কিভাবে এত মেনটেন করো? তোমাকে দেখে অনেক শান্তি পাই আপু। তুমি আমার কমেন্টটা পড়ো প্লিজ প্লিজ। তোমার যদি নামটা লিখতে তাহলে আপু আমি খুশি হতাম। আচ্ছা যাই হোক, তুমি জিজ্ঞেস করেছো আমি বাংলাদেশে কবে আসবো। আমার তো ইচ্ছে করে আপু আমি আজই বাংলাদেশে চলে আসি। আমি আমার সংসারটাকে অনেক মিস করি, বাংলাদেশকে অনেক মিস করি, সবাইকে অনেক মিস করি। আর তুমি বলেছো যে আমি অনেক সংসারী, তুমি আমার মতো সব কিছু মেনটেন করতে চাও। আমিও বিশ্বাস করো কোনো কিছুই জানতাম না। তুমি যদি মনে করো যে না আমি আমার সংসারকে ভালোবাসবো, সংসারটাকে গুছিয়ে রাখবো আর গুছানোতে আমি শান্তি অনুভব করব, তাহলে তুমিও অবশ্যই সব কিছু গুছিয়ে রাখতে পারবে। এই যে এখানে একটা সংসার গুছালাম মানে সাজালাম, এটাও তো আমারই ছোটখাটো একটা সংসার। আমি যখন এই সংসারের কাজগুলো করি তখন আমি নিজেই একটা দীর্ঘশ্বাস ফেলাই আর বলি
দূর আমি কার সংসারের কাজ করছি, আমার সংসারটা ওইখানে পড়ে আছে। তখন আর না কিছুই ভালো লাগে না। তারপরও আমি বলতে পারবো যে আমি এখানে থেকেও আমার ওই সংসারটাকে যতটুকু সম্ভব আমার নজরদারি রাখার চেষ্টা করি। আর খালা একদিন পর পর বাসার ভিতরে কাজ করে, আমি না থাকলেও যাতে আমার সংসারের চুল পরিমাণ জিনিস এদিক সেদিক না হয় বা কোনো জিনিস যাতে ক্ষতি না হয়, আমি যাতে ফিরে গিয়ে আমার সংসারটা ওইভাবেই পাই, সেই ব্যবস্থাই করে এসেছি। এখন আমার বাসাটা যে অবস্থায় আছে, আপনারা যদি চান সেই অবস্থায় কিন্তু আমি একটা ভিডিও দিতে পারি। আপনারা যদি আমার বাসাটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে চেষ্টা করব আমি একটা ভিডিও নিয়ে আসার। কাদির এসকেআইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, আমি ইন্ডিয়া থেকে দেখছি, আমার নামটা নেবেন। আমার নাম ফারহানা ইয়াসমিন। আমি দোয়া করি তুমি যেন সবসময় ভালো থাকো। ইয়াসমিন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা কমেন্ট করার জন্য। এমন আমার অসংখ্য অসংখ্য ভালোবাসার আপুরা আছেন যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন আর প্রতিটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন। সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা থাকবে। গর্ত গুছিয়ে ফেলেছি, হাতে একটু সময় ছিল, এই কাজটা ভাবছিলাম অনেক দিন ধরে করব, সময়ের কারণে আসলে করা হয় না। আজকে ভাবলাম বসে যাই, কাজগুলো করে নিই। আজকে একটু স্বর্ণগুলোকে পরিষ্কার করব। আমার দুইটা আংটি অনেক বেশি বড়, এখন আর রেগুলার পরতে ইচ্ছে করে না। যখন কিনা হয় তখন হয়তো বড় আংটি দেখে কিনতে বলি। রেগুলার পরতে গেলে মনে হয় যে দূর, অনেক বড় বড় আংটি, এগুলো কি পরে রাখা যায়। ছোট ছোট দুইটা আংটি কিনবো ভাবছি, দেখি পরিস্থিতি স্বাভাবিক হোক, যদি কপালে থাকে তাড়াতাড়ি যাব আর রেগুলার পরার জন্য আংটি কিনে নিয়ে আসবো। আজকে কিভাবে আমি স্বর্ণগুলো পরিষ্কার করছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। যে আংটিটা আমি এখন রেগুলার পরি এটা কিন্তু গত বছরে নেওয়া হয়েছিল, সেটার কালারটা বেশি একটা ময়লা হয়নি, তারপরও কিছুটা কালসে কালসে ভাব চলে এসেছে। আর যে আংটিটা আগে থেকেই ব্যবহার করি, এখন আর দেখা যায় কালসে হয়ে যাওয়ার কারণে সেটা আর পরা হয় না। পাশাপাশি গলার যে চেন, কানের দুল, নাক ফুল সবগুলো জিনিসই কালো হয়ে গেছে। কখন আবার স্বর্ণকারের দোকানে যাব, সেগুলো একটু রং করাবো। ভাবলাম বাসায় বসে আমি সেগুলো পরিষ্কার করে ফেলি। মাত্র দুইটা উপকরণ দিয়ে কিন্তু আপনার বাসায় থাকা স্বর্ণগুলোকে একদম দোকানের মতো চকচকে করে ফেলতে পারবেন না। দোকানের মতো চকচকে করতে পারবেন না, কিন্তু নিজেকে সন্তুষ্ট করার মতো অবশ্যই পরিষ্কার করতে পারবেন, একদম চকচকে হয়ে যাবে। আমি এগুলো পরিষ্কার করার জন্য ফুটন্ত গরম পানি নিয়েছি, তার মধ্যে বেকিং সোডা দিলাম, তারপর শ্যাম্পু দিয়েছি, দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রেখে ব্রাশের সাহায্যে ঘষে ঘষে ময়লাগুলো তুলে ফেলুন। অল্প ঘষা দেওয়ার পর এটা যে পরিমাণ পরিষ্কার হবে নিজে দেখে অবাক হয়ে যাবেন। যে আংটিটা আমি এতদিন পরিনি, কেমন যেন একটা কালো কালো হয়েছিল, সেটাও একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। আর যেটা নতুন ছিল সেটা তো আরও বেশি শাইন করছে। রেগুলার পরা স্বর্ণগুলো কিন্তু বেশি ময়লা হয়, শরীরের যে ময়লা থাকে বা ধুলাবালু আটকায়, তো এই ছিদ্রগুলো কিন্তু ময়লায় ভরাট হয়ে যায়। তো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো পরিষ্কার করে নিলে সব সময় একটা শাইন করে। আমি অনেক দিন পর এগুলো পরিষ্কার করলাম, আর সত্যি কথা বলতে পরিষ্কার হওয়ার পর মনে হচ্ছে আমি নতুন স্বর্ণ কিনে এনেছি। আমার স্বর্ণগুলো যেহেতু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে, ভাবলাম আইডিয়াটা আপনাদের সাথেও শেয়ার করি, হয়তো আপনাদেরও কাজে লাগবে। আবার আপনারা কিন্তু কেউ বলবেন না আপু তোমার স্বর্ণের কালেকশন দেখাও, সেগুলো দেখতে চাই। আমার যা যা স্বর্ণ আছে সবই এখানে, এর বাইরে আমার কোনো স্বর্ণ নেই। অনেক স্বর্ণ ছিল, আমার হাজব্যান্ড বিয়ের সময় আমাকে কানের দুল, গলার নেকলেস, তারপর হাতের চুড়ি, মানে বিয়ের সময় একটা মেয়েকে যা যা দেয় সব কিছুই দিয়েছিল। আমার যখন স্বপ্নের বাড়ি রাখা হয়, মানে প্রথম একটা জায়গা রাখি, তখন ওই স্বর্ণগুলো বিক্রি করে জায়গাটা রাখা হয়। তারপরে আমাকে আবার স্বর্ণ করে দিয়েছিল। আবার যখন আমার ঢাকার বাড়িটা করি তখন আমার হাজব্যান্ডের টাকা লাগবে, ওই স্বর্ণগুলো দিয়েই কিন্তু তাকে আমি সাহায্য করেছিলাম। এভাবেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মিলেমিশেই আমাদের স্বপ্নগুলো সাজিয়েছি। আর এই ছোট ছোট স্যাক্রিফাইসে কিন্তু বিবাহিত জীবন সুন্দর হয়। হাজব্যান্ডের পাশে স্ত্রীকে থাকতে হবে, স্ত্রীর সব দুঃখে হাজব্যান্ডকে কাছে থাকতে হবে, তাহলে কিন্তু সংসারে কোনো অশান্তিই থাকবে না। স্বর্ণ আজ আছে কাল নেই, একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, আপনার যদি মন পরিষ্কার থাকে, আপনার মনে যদি সৎ ইচ্ছা থাকে, তাহলে আপনি সব কিছু করতে পারবেন। স্বর্ণ বিক্রি করে হয়তো বাড়ির কাজে সাহায্য করেছি, আমার হাজব্যান্ডের যখন সব ঝামেলা শেষ হয়ে যাবে একটু একটু করে সেই আমাকে সব কিছু কিনে দিবে। আচ্ছা, স্বর্ণগুলোকে কিন্তু আমি ভালো করে ঘষে তারপর আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তুলে নিয়েছি। এখন একটা টিস্যুর সাহায্যে মুছে পরিষ্কার করে নিব। আর দেখুন একদম চকচকে হয়ে গেছে, আমি নিজেই দেখে বিশ্বাস করতে পারছি না যে সামান্য দুইটা উপকরণ দিয়ে এত সুন্দরভাবে পরিষ্কার হবে। পুরাতন আংটিটাকেও এখন নতুনের মতো লাগছে, তাই না?
তারপর আর কি কাজকর্ম শেষ করে সবার আগে নামাজ পড়েছি, নামাজ পড়ে এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর এটা কিন্তু অর্ডার করে এনেছি, আজকে বাসায় রান্না করিনি। ভিডিও শুরুতেই বলেছি আমার ছেলেদের এই খাবারটা অনেক পছন্দের, আসলে তেল ছাড়াই খাবার রান্না করে তো খাওয়ার পর কোনো রকম অস্বস্তি থাকে না, খারাপ লাগে না। এই খাবারটার নাম হচ্ছে চিকেন মাসবুস। আসলে আরবিরা যে কত ধরনের খাবার খায় না দেখলে বিশ্বাসই করতাম না। এরা খাবারের নিচে অনেক টাকা পয়সা খরচ করে, আমরা তো হিসেব করে করে খাই, এরা খাবার হিসেব করে না, অনেক খাবার নষ্টও করে। আজকের ভিডিওতে সংসারের কাজকর্মর পাশাপাশি খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া সবকিছু শেয়ার করেছি, সেজন্য ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। এখন চলুন আমরা যে বাসায় থাকি, মানে 2 রুমের যে বাসাটা, এই বাসার খরচ কত পড়ে বা বাসা ভাড়া কত সেগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। বিশ্বাস করবেন না, 2 রুমের বাসা ভাড়া, আমি যদি এই খরচে বাংলাদেশে থাকতাম তাহলে বাংলাদেশের লাক্সারি কোনো বাসায় থাকতে পারতাম, মানে একদম শহরের ভিতরে যে বাসাগুলো সেগুলোতে থাকতে পারতাম। এই 2 রুমের বাসা ভাড়া হচ্ছে 230 দিনার, যা বাংলাদেশের প্রায় 1 লক্ষ টাকা। বিশ্বাস করবেন এই 2 রুমের বাসা নাকি 1 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকায় 2 রুমের বাসা, আমার শুনে মাথা ঘুরে গেছে। বাংলাদেশি বা বিভিন্ন দেশের মানুষ যারা এখানে থাকে সবাই কি করে, এক একটা রুমের মধ্যে 3 জন 4 জন 5 জন করে করে থাকে। সবাই যে টাকাটা দেয় সেটা দিয়ে বাসা ভাড়াটা চালিয়ে নেয়, তাতে করে সবার উপরে তেমন একটা চাপ পড়ে না। তো আমরা যেহেতু ফ্যামিলি আছি, এভাবে তো আর মিলেমিশে থাকা সম্ভব না। তো আমাদের কিন্তু প্রায় 1 লক্ষ টাকার মতো বাসা ভাড়া পড়ে। তারপরও 1 লাখ টাকার বাসা যদি 1 লাখ টাকার মতো হতো তাহলে মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। 2টা বেডরুম না আছে, তার পাশে কোনো ডাইনিং বা ড্রয়িং রুমওয়ালা যদি নেই তাহলে দেখা যাবে বাংলাদেশের আরও 30-40 হাজার টাকা বাড়িয়ে দিয়ে থাকতে হবে। আর কিচেন আর বাথরুমের যে কি অবস্থা, কিচেনটা যে কখন ঠিকঠাক করে নিতে পারবো। আমার ভিডিওতে কিন্তু আপনারা এখনো কিচেন দেখেন নাই, কিচেন যে কি দেখাবো আমি নিজেও জানি না, আমার নিজেরই মাথা ঘুরে। এটার ভিতরে কাজ করতে গেলে আমার একটুও শান্তি লাগে না। বিশেষ করে এই বাসায় থাকার কারণ হচ্ছে দোকান আর বাসা খুব কাছাকাছি, নিচে হচ্ছে দোকান আর উপরে বাসা। আপনাদের ভাইয়ার যেমন যাতায়াতের সুবিধা, তার পাশাপাশি বাচ্চাদের জন্য সুবিধা হয়, সেজন্য এখানেই থাকছি। দেখি আস্তে আস্তে হয়তো সুযোগ সুবিধা পেলে বাসা চেঞ্জ করব, অন্যদিকে যাওয়ার চেষ্টা করব। কারণ এই বাসার কিচেন আমার একটু ভালো লাগে না। আর কিচেনে যদি থাকতে হয়, কিচেনের সব কিছু চেঞ্জ করে তারপর নতুন করে ঠিকঠাক করে এই কিচেনে কাজ করতে হবে। বিদেশের জীবনটা যেমন চাকচিক্য দেখা যায়, চাকচিক্য জীবনের পিছনে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করতে হয়। টাকা পয়সা ছাড়া মানুষ অনেক বেশি কষ্টই থাকে। আমার হাজব্যান্ডের উপর অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে, আমাদেরকে এখানে এনে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। যেমন আমাদের আকামা করা, আকামা 5 জনের অনেক টাকা খরচ হয়েছে। তার পাশাপাশি বাচ্চাদের পড়ালেখা, বাচ্চাদের স্কুলে ভর্তি করানো, তারপর বাসা ভাড়া সব কিছু একাই বহন করতে হচ্ছে। সেজন্য কিন্তু অনেকেই ফ্যামিলি আনতে চান না, কারণ ফ্যামিলি আনতে গেলে অনেক অনেক খরচ, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এখন আমি দেশে এসেছি, আমি জানি বা আমি দেখছি নিজের চোখে, সেজন্য কিন্তু আমি এই কথাগুলো বলতে পারছি। আর আমার 4 বাচ্চাকে যে কোচিংয়ে দিয়েছি, 4 বাচ্চার জন্য প্রতি মাসে 80 দিনার দিতে হবে, যা বাংলাদেশি টাকা হচ্ছে 32,000 টাকা। সবটা প্রেশার কিন্তু পুরুষ মানুষের উপরই। সবসময় আল্লাহকে ডাকি আর বলি যে আল্লাহ তুমি আমার হাজব্যান্ডের সহায় হও, তাকে ধৈর্য শক্তি বাড়িয়ে দাও, বরকত দিয়ে দাও ব্যবসায়। কারণ তার ব্যবসায় যদি বরকত না থাকে, কাজে যদি শক্তি না থাকে, তাহলে কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যাবে। যে সিদ্ধান্তে আমরা এখানে এসেছি বা যে পরিস্থিতিতে এখন আমরা আছি, সেই পরিস্থিতি যদি মানে একটু এদিক সেদিক হয়ে যায়, তখন কিন্তু সব কিছু উলটপালট হয়ে যাবে। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে এভাবে সামনে এগিয়ে যেতে পারি। আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, তার যাতে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দান করেন। তার পাশাপাশি অবশ্যই মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ বললে কিন্তু মানুষের যে একটা বদ নজর সেটা কিন্তু কেটে যায়। যার যখন যেটা দেখবেন বা যেটাই শুনবেন, কথা শোনার সাথে সাথেই মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ অনেক বরকত থাকে বা মানুষের বদ নজর কেটে যায়। আজকে কিন্তু আমরা এসেছি সুয়েক পোর্ট। যারা কুয়েতে থাকেন তারা এই জায়গাটা চিনবেন, অনেক সুন্দর একটা জায়গা। আমি আপনাদের যে লাইভে গিয়েছিলাম এই জায়গাটাতে এসে গিয়েছিলাম, দ্বিতীয়বার আবার আসলাম। জায়গাটা এত বেশি সুন্দর, গাছের উপরে এত এত মানুষ বসে থাকে। আর শুক্রবারের দিন যাওয়াতে প্রচুর মানুষ ছিল। গতবার যখন গিয়েছিলাম এত মানুষ ছিল না। বন্ধের দিন পেয়ে মানুষ সাগরের পাড়ে চলে যায়। লাখ টাকা খরচ করে কক্সবাজার গিয়ে সাগরের পাড় ঘুরে এসেছি। আর এখন 10 মিনিটের রাস্তা, বললেই কিন্তু সাগরের পাড় আসতে পারি। আর এই যে দেখুন ঢেউয়ের সাথে সাথে কত মাছ এসে মরে পড়ে থাকে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন কাটিয়েছি। আজকের জন্য এখানে বিদায় নিব। যদি আজকের ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।